আমি তো ওনার নামে কোনো মামলা করিনি। এই যে আমার বাংলা চলচ্চিত্র শিল্পী সমিতির যে এই যে মাঠ, আমাদের পরিচয় সমিতির মাঠ, এখানেও আমাকে কিন্তু লাঞ্ছিত করা হয়েছে। হ্যাঁ, আমাকে এখানেও লাঞ্ছিত করা হয়েছে। এই জায়গায় দাঁড়িয়েও কিন্তু আমাকে নিয়ে অনেক মিথ্যা অপপ্রচার করানো হয়েছে। এখন ওনার নামে আমি যদি মামলা করে থাকি তাহলে আমি তো আপনাদেরকে ডাকতাম, আপনাদেরকে বলতাম যে আমি ওনার নামে মামলা করেছি। আমি তো ওনার নামে কোনো মামলা করিনি, কিন্তু আমার ফেসবুকে, আমার মেসেঞ্জার এবং আমার কমেন্টের মধ্যেও মানে সবাই বলতেছে যে রাসেল ভাই এই যে ওনার নামে মামলা হয়েছে। পরে আমি একটা নিউজে দেখলাম, আপনারা যেটা দেখেছেন, যে হাতিরঝিল থানায় ওনার নামে একটা মামলা হয়েছে এবং মামলাটা এফআইআর মানে ওয়ারেন্ট হয়েছে মামলাটা। অনেকে দেখলাম ফেসবুকে লিখতেছে যে উনি পলাতক, অনেকে লিখতেছেন যে ওনাকে গ্রেফতার করা হোক। আসলে এটা কতটুকু সত্য এটা আইন দেখবে, এই ব্যাপারে আমি জানি না। এবং আপনারা এটা মানে তল্লাশি করবেন যে হাতিরঝিল থানা আপনারা ফোন করেন, ডিউটি অফিসার আছে, আপনার ওসি মহোদয় আছে, ওনাকে জিজ্ঞেস করেন যে ওনার নামে কোনো মামলা হয়েছে কিনা। কিন্তু ঘুরে ফিরে আপনার নামটা কেন আসতেছে? আসলে কি, আমাকে তো সে শুরু থেকে এখন পর্যন্ত ইউজ করে যাচ্ছে এবং মরার আগের দিন পর্যন্ত সে রাসেল মিয়া নামটা ইউজ করে যাবে। এখন সে একটা কিছু হইলি সেখানে আমার নামটা সে কানেক্ট করে দিবে, কারণ আমার নাম কানেক্ট না করলে আমার মনে হয় না যে তাকে কেউ রেসপন্স করবে। সে এই যে শিল্পী সমিতিতেও আসছে আমার নাম ব্যবহার করে, এই গেটে আসার পর আমাকে জিজ্ঞেস করছে যে রাসেল ভাই সেদিন তো উনি গিয়ে আপনার নামে অনেক মিথ্যাচার করলো, কিন্তু গেট দিয়ে উনি যখন প্রবেশ করে তখন আপনার নাম বলেছিল যে আমি আমার পরিচয় দিয়ে উনি এফডিসির ভিতরে ঢুকেছিল। তো আমার পরিচয়টা উনি যদিও আইনগতভাবে উনি আর ব্যবহার করতে পারবে না, কিন্তু উনি করে যাচ্ছে। মানে আইনগতভাবে আপনার নাম ব্যবহার করতে পারবেন, আসলে ঘটনাটা খুলে বলতেন। ভেরি সিম্পল কথা এটা। উনি আমার যে পরিচয়টা, ওনারা আমার যে পরিচয়টা ছিল, ওই পরিচয়টা যদি না থাকে তাহলে আইনগতভাবে উনি আমার পরিচয়টা বহন করতে পারবে না। মানে আপনাদের ভিতরে কি বিবাহ বিচ্ছেদ হয়েছে এরকম কোনো সম্পর্কের এটা একদম শেষ প্রান্তে আপনার এই এন্ডিং বলতে পারেন, সমাপ্ত বলতে পারেন, এবং শেষ হয়ে গেছে সেটাও বলতে পারেন। দেনমোহর এটাই তো তার মূল টার্গেট, এটা তো ডেফিনেটলি আমার দিতে হবে। এবং উনি যে দেনমোহরটা একটা বিরাট অ্যামাউন্ট উনি এটা লিখেছেন, উনি নিজেই লিখেছেন, তো এটা তো অবশ্যই আমি আমার ধর্মের প্রতি আমি শ্রদ্ধাশীল, আইনের প্রতি শ্রদ্ধাশীল। দেনমোহরের পুরো টাকাটাই আমি ওনাকে দিয়ে দিব, এটাও আমি বলেছি। দেনমোহর কত টাকা লিখছে যদি একটু বলতেন? দেনমোহর লিখেছেন উনি 10 লক্ষ টাকা, 10 লক্ষ, এবং এই পুরো 10 লক্ষ টাকাই আমি আদালতে জমা দিব। রাসেল ভাই, আপনার বিয়ের সময় আপনাদের মধ্যে সম্পর্কের অনেকটা পজিটিভ দেখা গিয়েছিল, আলোচনা হয়েছিল, ভালো আপনাদের দুজন পছন্দ করে না, মোটেও পজিটিভ ছিল না। এটা হচ্ছে কি, ওনার সাথে আমি সংসার করেছি 3 দিন, বিয়ের 3য় দিন ওনার এলিগেশন এবং ওনার এই যে বিভিন্ন বিয়ে, উনি চট্টগ্রামে একটা ছেলেকে বিয়ে করেছেন, চট্টগ্রামে গিয়ে ওনার কথিত ভাই যে তুষার ওনার উকিল ছিল, একটা ছেলে আমজাদুল ইসলাম জ্যাকি নামে, এটা রুমি রহমানের পরে একটা ছেলেকে বিয়ে করে, এটা আমি বিয়ের 3য় দিন জানি। জানার পর আমি সেদিনই আমি বলে দিই যে না, আপনার এত কিছু আমি মেনে নিতে পারবো না। তার পারিবারিকভাবে আমি জানি কোনো মধুর সম্পর্ক ছিল না। হ্যাঁ, বিয়ের দিন, বিয়ের পরের দিন, বিয়ের 2য় দিন উনি আমাকে পেয়ে অনেকগুলো ভিডিও করেছিল, ওইগুলা উনি ডে বাই ডে আস্তে আস্তে ছেড়েছেন। কিন্তু আমরা তো দেখেছি যে একটা প্রমোদ দৃশ্য ভাইরাল হয়েছে আপনার ওনার গাড়ি, এটা বিয়ের 2য় দিন। হ্যাঁ, এই ছবির মধ্যে কিন্তু অনেক কিছু প্রকাশ পায় যে আপনারা সুখে আছেন বা আপনাদের এখানেও কিন্তু আপনাকে সবাই বাহবা দিচ্ছিল আপনার ছবিতে। এই যে আমি এই কথাটা বলি, দেখেন বিয়ের 2য় দিন আমি তো ওনার এত কিছু জানতাম না। তখন ওনার যে এসিড দগ্ধ যে জায়গাটা, এটার মধ্যে আমি চুমু দিয়ে একটা ছবি পোস্ট করেছিলাম, এবং এই ছবিটার পোস্ট করে আমি একটা ব্যাখ্যাও লিখেছিলাম আমার ভেরিফাইড ফেসবুক আইডিতে, যে বাংলাদেশে যতগুলো এসিড দগ্ধ মেয়ে আছে বা যারা এরকম পোড়া, তাদেরকে ইন্সপায়ার করার জন্য যে আপনারা মোটেও অবহেলিত না, আপনারা নিজেদেরকে ছোট মনে করবেন না। এই যে এসিড দগ্ধ এরকম মেয়েদের হাত রাসেল মিয়ার মতো মানুষেরা ধরে, এটা আমি বিনয়ের সাথে সেদিন এই ছবিটা আমি তুলেছিলাম। কিন্তু এই ছবিটা তোলার পরের 2 দিন পরেই যে ঘটনাগুলো দেখি, এরপরেই আমি সাথে সাথে ছবিটা ডিলিট করে দিই। কারণ আমার কাছে মনে হয়েছে যে একটা অসত্য মানুষের পিছনে আমি যতই লড়াই করি, আমি তাকেও হ্যাপি রাখতে পারবো না, আমি নিজেও হ্যাপি হইতে পারবো না।
একটু সংক্ষেপে বলবেন আপনার নামে যে অভিযোগ, আমি আপনার সাক্ষাৎকার নেওয়ার আর সুযোগ হয় না, যে অভিযোগ ছিল আপনি প্রায় 9 লাখ টাকা দাবি করেছেন, এর পরবর্তীতে আবার বলেছে 35 লাখ টাকা দাবি করেছে। এই যে টোটাল অনলাইনে এসে উনি বারবার লাইভে, আপনি যখন জেলে ছিলেন তখন বিভিন্ন সাংবাদিককে ডেকেছে, উনি সাক্ষাৎকার দিয়েছে, এই যে এটি কতটুকু সত্য? শোনেন, একটা এক্সাম্পল দিই আপনাদের। উনি যে একদম সম্পূর্ণ মিথ্যার উপরে চলে, এটার একটা এক্সাম্পল দিই। উনি বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতিতে আমার নামে একটা অভিযোগ করছে, আমি নাকি ফর্ম বিক্রি করে সদস্য বানাই। অথচ বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির 2024-2025 ফর্ম এখন পর্যন্ত ছাড়াই হয় নাই। এরপরে উনি বললেন যে আমি নাকি সদস্য বানাই। উনি নামটা একটু ক্লিয়ার করে বলুন। এই যে মহিলা, ওই বর্ষা চৌধুরী। তো এরপরে উনি বললেন যে আমি বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সদস্য বানাই। বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সদস্য আমি কিভাবে বানাবো? আমি একজন পূর্ণাঙ্গ সদস্য মাত্র। এই সদস্য বানানোর সম্পূর্ণ এখতিয়ার হচ্ছে সেক্রেটারি মহোদয়, সভাপতি মহোদয় এবং বোর্ডে যারা আছেন তাদের। আমি তো বোর্ডের কেউ না, আমি তো প্যানেলের কেউ না, আমি একজন পূর্ণাঙ্গ সাধারণ সদস্য। আমি কিভাবে সদস্য বানাবো? এই যে একটা লম্বা ড্রাফট উনি আমার নামে শিল্পী সমিতিতে জমা দিয়েছেন, আমি আজকে শিল্পী সমিতিতে এসে যখন বলছি, এখানে আমাদের যে জাকির ভাই আছেন, জামান ভাই আছেন, ওনারা আমাকে দেখে ওনারা দুজনেই কান্না করে দিছে, মন খারাপ করে ফেলছে যে রাসেল ভাই আপনি এত ষড়যন্ত্রের শিকার হইলেন। আমরা তো এই শিল্পী সমিতির অভিযোগটা দেখার পরে আমরা বুঝতে পারছি যে এই মহিলা উনি আপনাকে নিয়ে কতটুকু মিথ্যাচার করছে। এটা আয়নার মতো পরিষ্কার। রাসেল ভাই আপনাকে মারধর করছিলেন কোন ভিতরে? তাকে না, আমি তাকে মারিনি। এবং এইটা উনি বলছে যে আমি ওনার হাত কাটছি, আমি ওনার হাত কাটিনি। এবং দেখেন উনি নিজেই, আমি যখন বলছি আমি ওনার সাথে সংসার করব না, তখন উনি হারপিক খেয়েছিল। তখন আমি ওনাকে ঢাকা মেডিকেলে নিয়ে যাই। রাসেল ভাই মাঝখানে এটা হ্যাঁ, আমি ওনাকে তখন ঢাকা মেডিকেলে নিয়ে যাই। তো ঢাকা মেডিকেলে নিয়ে যাই, তখন ঢাকা মেডিকেলের যে ডাক্তার আছেন উনি এটাকে পুলিশ কেস লিখে দিয়েছেন। তো এটাও উনি আদালতে জমা দিয়েছেন যে আমি নাকি ওনাকে মারছি। দেখেন সত্যের জয় কিভাবে হয়। বিজ্ঞ আদালত দেখেছে যে আপনি তো হারপিক খাইছেন, এই যে হারপিকের ওষুধ দিছে, তো হারপিক কি রাসেল মিয়া আপনাকে জোর করে খাইয়েছে? আদালতের কাছে স্পষ্ট প্রমাণ হয়ে গেছে যে এটা মিথ্যাচার। এবং হাত কাটার বিষয়টাও বিজ্ঞ আদালতের কাছে স্পষ্ট প্রমাণ হয়ে গেছে। কারণ আমি যখন মনোহর সেন দীপজল সাহেবের বাড়িতে আমার গোয়ার ছবির শুটিং করি, আমি মিশা সদাকর জলি, তখনও আমি ওনার সাথে দেখা করব না, কথা বলবো না বলে উনি ওনার হাত কাটে। বিজ্ঞ আদালতের কাছে আমরা প্রমাণ করতে সক্ষম হয়েছি যে উনি শুধু এইবারই ওনার হাত কাটানে, এর পূর্বে ওনার হাতে দেখবেন যে অনেক লেয়ার পরা আছে হাত কাটার। এগুলো সব আস্তে আস্তে প্রমাণ হয়ে যাচ্ছে। আমি 3টা প্রশ্ন করব, আমার একটু জানার। একটা ছিল আপনার বিরুদ্ধে অভিযোগ ছিল ফর্জি, আপনি বিপুল পরিমাণে উনি যেটি অভিযোগ করেছে বিভিন্ন টাকা পয়সার মাধ্যমে হচ্ছে মেয়েদের কাছে যেতে থাকতেন, গিভ এন্ড টেক যেটাকে বলা হয়, এই কথাটা ক্লিয়ার করবেন। আর আপনার একাধিক ওয়াইফ, শুনেন আমি বলি, আমাদের শিল্পী সমিতিতে আমি রাসেল মিয়া যখন ঢুকি, আমার শিল্পী সমিতি যে আমাদের যে হিরোরা আছে, ধরেন 6 ফুট ফিগার এবং মাসল, সালমান খানের যে মাসল, এদের সামনে গেলে আমি রাসেল মিয়াকে পিয়নের মতো মনে হয়। এবং এই যে দামাল যে হিরোরা আছে আমাদের, বা ঢাকা ইউনিভার্সিটির যে বডি বিল্ডাররা, এরাই তো প্রেম করতে পারে না। আমার মতন এমন অসুস্থ একটা মানুষ, ধরেন আমি এর আগেও একবার বলছি, এটা নিয়ে কিন্তু অনেকে বলছে, দেখেন আমার যে লুকিং, আমি নিজেকে খুব অসুন্দর একজন মানুষ মনে করি। এবং আমার যে মাথার যে চুলের কাটিং, তারপরে আমার বডির যে কন্ডিশন, এরপরে আমার সাথে একটা মেয়ের সম্পর্ক করা তো দূরের কথা, একটা মেয়ে আমাকে ভালোবাসবে, এটাকে আমি অনেক ভাগ্য মনে করি। আর এত বড় কন্যা রাশির ছেলে আমি রাসেল মিয়া হয়ে যাই নাই যে আমি মেয়েদের প্রপোজ করবো বা মেয়েরা আমাকে প্রপোজ করে শুধু আমাকেই ভালোবাসবে। এই পৃথিবীতে, মানে আমাদের এই ছোট্ট বাংলাদেশে, মানে টল ফিগার এবং ছেলেদের অভাব আছে? এগুলো তো সম্পূর্ণ মিথ্যাচার, আপনারা নিজেরা বোঝেন না। আরেকটা বিষয়, আপনার একাধিক ওয়াইফ রয়েছে, এটা ক্লিয়ার করবেন। শুনেন, আমি আদালতে ওনার প্রত্যেকটা বিয়ের কাবিননামা মহামান্য আদালতে জমা দিয়েছি। উনি একটি কাবিননামা, এবং আমার যদি একাধিক ওয়াইফ থাকে, কই আপনাদের এত ফেসবুক, এত পেজ, এত সাংবাদিক, এত লেখালেখি হচ্ছে, একজনও তো বললো না যে আমি রাসেল মিয়ার ওয়াইফ। এফডিসি মানুষ চিনে না, বিভিন্ন চ্যানেল মানুষ চিনে না, তো এখানে তো গিয়ে উঠতো যে আমি রাসেল মিয়ার ওয়াইফ, রাসেল মিয়া আমাদেরকে স্বীকৃতি দিচ্ছে না। এগুলো সম্পূর্ণ মিথ্যাচার এবং আমাকে ছোট করার জন্য। এটা তার সাথে একটা সিন্ডিকেট গ্রুপ কাজ করতেছে যেন আমি ইন্ডাস্ট্রিতে কাজ করতে না পারি, আমি যেন মানুষের পাশে দাঁড়াতে না পারি।
সর্বশেষ একটু জানতে চাইবো, যেহেতু আপনি দীর্ঘদিন বেশ কয়েকদিন জেল খেটেছেন, হ্যাঁ। আপনি অত্যাচারিত হয়েছেন, সেক্ষেত্রে আপনি কোনো পদক্ষেপ নেবেন কিনা বর্ষা চৌধুরীর বিরুদ্ধে? যেহেতু আপনি ব্যবস্থা নেননি, অন্য কেউ মামলা করেছে, এখন আপনি গণমাধ্যমকে বলেছেন, পরবর্তীতে আপনি যে অত্যাচারিত হয়েছেন এটা কাউন্টার কেন দেননি এবং আপনি ভবিষ্যতে নেবেন কিনা? প্রথম কথা হচ্ছে আমি রিভেঞ্জ পছন্দ করি না, আমি ভালোবাসা পছন্দ করি, আমি মানুষকে ভালোবাসতে পছন্দ করি, আর আঘাতের পরিবর্তে আঘাতটা আমি পছন্দ করি না। তারপরেও একটি অভিযোগ এবং একটি মামলা আমি তার ব্যাপারে আমি এটা বলবো অলরেডি করে ফেলেছি, আবার বলবো করি না। সেই মামলাটা হলো যে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতিতে উনি আমাকে যে অভিযোগটা দিয়েছেন, এটা ওনাকে প্রমাণ করতে হবে বিজ্ঞ আদালতে যে এইগুলোর সাথে আমার সম্পর্ক আছে কিনা। এই একটা প্রতিবাদ আমি শুধু করব, আর বাকি যা উনি আমার সাথে মিথ্যাচার করেছে আমি আল্লাহর হস্তে ওনাকে মাফ করে দিয়েছি।